আজকের এই সভার সভাপতি উপস্থিত কোটালীপাড়াবাসী, আমার ভাই ও বোনেরা এবং কোটালীপাড়া টুঙ্গিপাড়ার সকল ভাই বোনদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদের প্রতি, শ্রদ্ধা জানাই লাখো মা বোনের প্রতি। মহান আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা বিজয় অর্জন করেছিলাম। এই ডিসেম্বর মাসে পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল। আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলার সুযোগ পেয়েছিলাম। জাতির পিতা মাত্র ৩.৫ বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন। বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিল। বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তিনি ব্যাপক কর্মসূচি নিয়েছিলেন আর্থ সামাজিক উন্নয়নের জন্য। তিনি বলেছিলেন যে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, এখন বাঙালির জীবনটাকে উন্নত করা, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল। আর সেই স্বাধীনতাকে সুরক্ষিত করে মানুষের ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়ার পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য বাঙালি জাতি ৭৫-এর ১৫ই আগস্ট বাঙালি জাতির জন্য সব থেকে কলঙ্কময় একটি অধ্যায়, যেদিন আমরা হারিয়েছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। বাঙালি জাতি হারিয়েছে তার নেতাকে। আর আমরা জীবন এখানে উপস্থিত, আমরা হারিয়েছিলাম আমার মা, বাবা, ভাই। শুধু আমি না, ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমাদের পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন, আজকে অনেক সদস্যই এখানে উপস্থিত। বিদেশে ছিলাম বলে আমরা দুজন বেঁচে গিয়েছিলাম, কিন্তু এই বাচ্চাটা আমাদের জন্য কখনো সুখের বাচ্চা ছিল না। বাবা মা ভাই একই দিনে সব হারিয়ে স্বজন হারা বেদনা নিয়ে বিদেশের মাটিতে আমাদের কাটাতে হয়েছিল ৬টি বছর। রিফিউজি হিসেবে আমাদের জীবন কাটাতে হয়েছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কি ইচ্ছা ছিল, এত শোক এত ব্যথা বুকে নিয়েও প্রবাসে বসেও একটা কথাই চিন্তা করেছি। আর দুটি বোন এক সময় যেমনের শোকে কেঁদেছি, সাথে প্রতিজ্ঞা নিয়েছি যে বাংলার মানুষের জন্য আমার বাবা সারাটা জীবন উৎসর্গ করেছেন, যে জুলুম অত্যাচার সহ্য করেছেন, যে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে বছরের পর বছর কারাগারে জীবন কাটিয়েছেন, আর আমরা পিতা স্নেহ বঞ্চিত হয়েছি। যে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষা ছিল স্বাধীন জাতি হিসেবে বিশ্ব মর্যাদা পাবে, উন্নত জীবন পাবে, যে আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করা হয়েছিল, যে আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে কবর দেওয়া হয়েছিল জাতির পিতাকে হত্যা করে। আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে এই হত্যার প্রতিশোধ আমরা নেব বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে। ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। ৮১ সালে আমাকে যখন আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা হয়, অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলার মাটিতে ফিরে আসব। শত বাধা অতিক্রম করে ফিরে এসেছিলাম। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে, এই কোটালীপাড়া টুঙ্গিপাড়াবাসী। আমি কৃতজ্ঞতা জানাই বাংলার জনগণের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাই এদেশের আওয়ামী লীগের সকল নেতা কর্মী এবং সহযোগী সংগঠনের প্রতি। স্বজন হারা হয়ে যখন নিঃস্ব রিক্ত হয়ে দেশের মাটিতে ফিরে আসি, তখন তারা আমাকেই বুকে আশ্রয় দিয়েছিলেন।
আমি আপনাদের মাঝে ফিরে পেয়েছিলাম হারানো বাবার স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ, হারানো মায়ের স্নেহ। আমাকে শক্তি সাহস জুগিয়েছিলেন আপনারা। বারবার আঘাত এসেছে, শত প্রতিকূল অবস্থা অতিক্রম করতে হয়েছে। আপনাদের মনে আছে এই কোটালী পাড়ায় বোমা পুঁতে রেখে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যারা বোমাটা পুঁতেছিল তারাও এই কোটালী পাড়ারই সন্তান ছিল। আবার যে সেই বোমাটা উদ্ধার করে একজন চায়ের দোকানের, ছোট্ট একটা টংঘর করে যে চা বানিয়ে বিক্রি করত, সেই চায়ের দোকানেরই একজন মালিক, সেই অল্প বয়সী একটি ছেলে, সেই খুঁজে পেয়েছিল সেই বোমার হদিস। আর কেউ পায়নি। আমার সাথে অনেক সিকিউরিটি, অনেক কিছুই ছিল, তারা কেউ খোঁজ পায়নি। খোঁজ পেয়েছিল ওই চায়ের দোকানদার, সেই খুঁজে পেয়েছিল ওই বোমা, উদ্ধার করেছিল, যার জন্য সেবার জীবনে বেঁচে গিয়েছিলাম। তার প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। আমি জানি এই মাঠে নিশ্চয়ই সে আছে। কাজে আমি এটুকুই বলবো যে কোটালীপাড়ার সন্তানই সেই বোমা উদ্ধার করে আমার জীবন বাঁচিয়েছিল আল্লাহর রহমতে। শুধু এখানেই না, 21শে আগস্ট গ্রেনেড হামলা করা হয়, সেই দিনও আইবি রহমান সহ আমাদের 22 জন নেতা কর্মী মৃত্যুবরণ করে। খোদার কি ইচ্ছা আমাকে জীবনে বাঁচিয়ে দিয়েছিল। ঠিক এভাবে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, বারবার কখনো বোমা, কখনো গুলি, অনেক কিছু আমি আমার সম্মুখে এসেছে। কিন্তু একটা কথা স্পষ্ট বলতে পারি যে কখনো আমি মৃত্যুকে ভয় করিনি, কখনো কোনো ষড়যন্ত্রকে ভয় করিনি। আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল, আমার ভিতরে একটা লক্ষ্য ছিল যে বাংলার মানুষের জন্য আমার বাবা এত কষ্ট করে গেছেন, যে বাংলার মানুষের জন্য জীবন দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা, আমার বাবা এই বাংলার মানুষের জন্যই তার সাথে জীবন উৎসর্গ করেছেন। সেই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন আমি করব এবং বাংলার মানুষের ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দিয়ে মানুষের জীবনকে উন্নত করব, সুন্দরভাবে গড়ে তুলব, এই প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম। কাজে সেই প্রতিজ্ঞা নিয়েই কাজ করে যাচ্ছি। এবং আজকের বাংলাদেশ আপনারা শুধু কোটালীপাড়াবাসী দেখেন কি অবস্থা ছিল এই কোটালীপাড়ার। রাস্তাঘাট ছিল না, পুল ব্রিজ ছিল না, প্রতিটি জায়গা ছিল অত্যন্ত দুর্গম। যখন এখানে এসেছি অনেক সময় গন্তব্যস্থলে পৌঁছাতেও পারিনি, এমন অবস্থা হয়েছে। কিন্তু তারপরেও থেমে থাকিনি। 21 বছর পর যখন সুযোগ পেলাম, বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছিল, আর সেই নৌকা মার্কায় ভোট পেয়ে যখন সরকার গঠন করলাম, তখন থেকে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে শুরু করি। 75-এর পর এই প্রথম বাংলাদেশের জনগণ আস্থা পেয়েছিল, বিশ্বাস পেয়েছিল যে সরকার জনগণের সেবক, সরকার জনগণের জন্য কাজ করতে পারে। জাতির পিতা আমাদের স্বাধীনতার পর যে সংবিধান দিয়েছিলেন, যেখানে মৌলিক চাহিদার কথা বলা ছিল যে প্রত্যেকটা মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, মৌলিক চাহিদাগুলি পূরণ হবে। আমরা পরিকল্পিতভাবে একটা নিয়ে কাজ শুরু করি। গৃহহারা মানুষের ঘর বাড়ি তৈরি করে দেওয়া, চিকিৎসা সেবা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়া, শিক্ষার আলোতে আলোকিত করে দেশের মানুষকে এবং মানুষের জীবনকে উন্নত করা। মাত্র 5টি বছর সময় পেয়েছিলাম, এর মাঝে অনেক উন্নয়ন আমরা করেছিলাম। আমাদের দুর্ভাগ্য যে 5 বছর পর সরকার আসতে পারেনি। যারা এর পরবর্তীতে এসেছিল তারা কারা? 75-এ জাতির পিতাকে হত্যার পর যে শত্রু, যারা আমাদের স্বাধীনতা চায়নি, যারা গণহত্যা চালিয়েছিল, মা বোনদের ধরে নিয়ে পাশবিক অত্যাচার করেছিল, যারা এদেশের মানুষকে হত্যা করে বলেছিল যে আমরা মাটি চাই, মানুষ চাই না, আর যাদেরকে যুদ্ধ করে আমরা পরাজিত করি জাতির পিতাকে হত্যার পর, তাদেরকে এই ক্ষমতায় বসানো হয়েছিল। যে যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন,
সেই বিচার বন্ধ করে দিয়ে সমস্ত যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে তাদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা করে আমার লাখো শহীদের রক্ত রঞ্জিত পতাকা তাদের হাতে তুলে দিয়েছিল। কে দিয়েছিল? সেও নামে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সে সবসময় স্বাধীনতার বিরুদ্ধেই কাজ করে গেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে, মুক্তিযুদ্ধ অফিসারদের হত্যা করেছে, সেনাবাহিনীর মুক্তিযুদ্ধ অফিসার এবং সাধারণ বাংলাদেশের জনগণকে হত্যা করা, গুম খুন করা, বাংলাদেশকে একেবারে স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলি, সেই অপকর্মগুলি করে গিয়েছিল আর কেউ না, জিয়াউর রহমান। আর জাতির পিতার হত্যাকারী যারা গর্ব ভরে একদিন বলেছিল যে আমরা হত্যা করেছি, কে আমাদের বিচার করবে, তাদেরকে পুরস্কৃত করেছিল। জাতির পিতাকে হত্যা করেছে, শিশু হত্যা, নারী হত্যা করেছে, তার বিচার না হয়ে তাদেরকে পুরস্কৃত করেছিল বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে। আর ওই হত্যার বিচার হবে না, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বিচারের পথ বন্ধ করেছিল। আপনারা একবার ভেবে দেখেন, কারো আপনজন মারা গেলে সবাই বিচার চায়, মামলা করতে পারে, বিচার চাইতে পারে। আর আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমি 81 সালে এসে যখন মামলা করতে যাই, আমাকে মামলা করতে দেওয়া হয়নি, কারণ খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, বিচার করা যাবে না, পুরস্কৃত করা হয়েছিল। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে টুঙ্গিপাড়া, কোটালীপাড়াবাসী সহ বাংলার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই আমার আওয়ামী লীগের নেতা কর্মী এবং সাধারণ জনগণ যারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আমাকে। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে দিয়ে সেই খুনিদের বিচার বাংলার মাটিতে আমরা করেছি, আমরা সেই বিচার রায়ও কার্যকর করেছি। যুদ্ধাপরাধীদের বিচার সেটাও আমরা করেছি এবং এখনো সে বিচার চলছে এবং বিচার রায়ও কার্যকর করেছি। আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটে, আজকে তা প্রমাণ হয়েছে। 2001-এ ক্ষমতা আসতে পারিনি, কিন্তু 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 2009 যখন সরকার গঠন করলাম, এই 2009 থেকে আজকে 2018 পর্যন্ত আমরা সরকারে, আজকে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছিলাম, খালেদা জিয়া এসে যা বন্ধ করে দিয়েছিল, আবার তা চালু করেছি। আজকে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, বিনা পয়সায় ঔষধ পাচ্ছে। যে দেশকে আমি নিরক্ষরতা মুক্ত করতে চেয়েছিলাম, সে প্রকল্প বন্ধ করে দিয়েছিল বিএনপি। আমরা সরকারে এসে আজকে তা বাস্তবায়ন করেছি। আজকে বাংলাদেশে নিরক্ষরতা আমরা দূর করবার পথে অনেক দূর এগিয়েছি। প্রায় 73% মানুষ আজকে সাক্ষরতা অর্জন করতে পেরেছে। বিনা পয়সায় বই দিচ্ছি। 4 কোটি আমাদের শিক্ষার্থীর মধ্যে 2,04,00,000 শিক্ষার্থীকে আমরা বৃত্তি, উপবৃত্তি দিচ্ছি। প্রাইমারি শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক। স্বাধীনতার পর জাতির পিতা 36,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেছিলেন, আর তারপর আওয়ামী লীগ ক্ষমতা এসে আবার আরো 26,000 স্কুল আমরা জাতীয়করণ করেছি। আমরা 333টা কলেজ সরকারিকরণ করেছি। আমরা 257টা স্কুল সরকারিকরণ করেছি। পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা উপজেলায় একটা করে স্কুল, একটা করে কলেজ আমরা সরকারিকরণ করে, এবং সেই সাথে সাথে কোন কোন এলাকায় স্কুল দরকার আমরা তা করে দিয়ে যাচ্ছি এবং করে দিয়ে যাব। প্রত্যেকটা স্কুলকে আমরা উন্নত করেছি, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করেছি, সকলের বেতন ভাতা বৃদ্ধি করেছি, আয় রোজগার বৃদ্ধি করেছি, আর জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রেখেছি। 2008-এ যখন সরকার গঠন করি, তখন আমাদের দেশে মূল্যস্ফীতি ছিল 9 ভাগের উপর, যা 12-13 ভাগে উঠে চলে গিয়েছিল। আজকে সেই মূল্যস্ফীতি 5.4 ভাগে নামিয়েছি। আজকে প্রবৃদ্ধি আমরা 7.86 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। যেখানে বাজেটে বলা ছিল 7.4 ভাগ করব, সেখানে আমরা 7.8 ভাগ করে আরো বৃদ্ধি করে দিয়েছি, যেন মানুষ তার সুফল পাচ্ছে। আর আমাদের উন্নয়ন হচ্ছে গ্রামগঞ্জ পর্যন্ত। আগামী নির্বাচন 30শে ডিসেম্বর। এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ
পরপর দুবার আমরা সরকারে 2014 নির্বাচন ঠেকানোর নামে ওই বিএনপি জামাত জোট মিলে যেভাবে অগ্নি সন্ত্রাস করেছে, জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, স্কুল পুড়িয়েছে প্রায় 582টা, সরকারি অফিস পুড়িয়েছে, ভূমি অফিস পুড়িয়েছে, 3500 মতো গাড়ি পুড়িয়েছে, বাসের ভিতরে ড্রাইভার হেল্পার বা ট্রাকে আগুন দিয়ে, ড্রাইভার হেল্পার অথবা সিএনজিতে আগুন দিয়ে, সিএনজি চালাচ্ছে বাইরে থেকে তালা দিয়ে ভিতরে পেট্রোল ঢেলে জীবন্ত মানুষও পুড়িয়ে হত্যা করা, এই ধরনের জঘন্য কাজ তারা করেছিল। কেন? সরকার উৎখাতের জন্য। 2014-2015-তে 2014 নির্বাচন ঠেকাতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের কথা শোনেনি, বাংলাদেশের মানুষ ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে সরকার গঠন করতে দিয়েছে বলেই আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল। যেখানে বিদ্যুতের জন্য হাহাকার ছিল, আজকে আমরা 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। প্রায় 93% মানুষ আজকে বিদ্যুৎ পাচ্ছে। আমাদের লক্ষ্য যে ঘরে ঘরে প্রতিটি ঘর আলোকিত হবে, প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দেব, প্রতিটি মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে। আমরা ব্যাপকভাবে প্রকল্প নিয়েছি রাস্তাঘাট, পুল, ব্রিজ তৈরি করবার জন্য। শুধু কোটালীপাড়ার দিকে আপনারা দেখেন, এই সমস্ত প্রকল্প একটার পর একটা যখন বাস্তবায়ন হচ্ছে, বেকার সমস্যা দূর হচ্ছে, মানুষ কর্মসংস্থান পাচ্ছে, তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা আমরা করে দিচ্ছি, দেশে বিদেশে যাতে চাকরি পায় তার ব্যবস্থা করেছি। কওমি মাদ্রাসা যা ছিল সম্পূর্ণ অবহেলিত, আজকে সেই কওমি সনদ আমরা স্বীকৃতি দিয়ে তাদের সনদ দিচ্ছি, যেন তারাও আজকে চাকরি পায়, কাজ পায়, ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা তাদেরকে আমাদের সাথে নিয়ে এসেছি। আজকে কওমি মাদ্রাসা আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি, যাতে এদেশে কেউ আর অবহেলিত না থাকে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবসময় একটাই লক্ষ্য থাকে, এই বাংলাদেশ জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। এই বাংলাদেশ কারো কাছে ভিক্ষা চেয়ে চলবে না। এই বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলবে, মর্যাদা নিয়ে চলবে। সেই মর্যাদা যেন মানুষ পায়, আমরা সেইভাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যেখানে দারিদ্র্যের হার 40 ভাগ ছিল, আজকে তা আমি 21 ভাগে কমিয়ে এনেছি। আমাদের লক্ষ্য সামনে যে এই বাংলাদেশ আমরা যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করব 2020 সালে থেকে 2021। 2020 সালে আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করব, 2021 সালে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা ঘোষণা দিয়েছি 2020 থেকে 21 হবে মুজিব বর্ষ। এই মুজিব বর্ষ আমরা উদযাপন করব দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে। ইনশাআল্লাহ আমরা তা করতে পারব, এ বিশ্বাস আমাদের আছে। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব সমৃদ্ধির পথে। সেই জন্য আমরা লক্ষ্য স্থির করেছি যে আমরা 2041 সালে বাংলাদেশ হবে উন্নত দেশ, আর 2071 সালে স্বাধীনতার আমরা শতবার্ষিকী পালন করব। এই স্বাধীনতার শতবার্ষিকী যখন পালন করব, বাংলাদেশ তখন বিশ্ব দরবারে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে চলবে। আমরা এখানেই থেমে থাকিনি। বাংলাদেশকে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য 2100 সাল, এই 2100 সালে বাংলাদেশ কিভাবে উন্নত হবে সেই পরিকল্পনা আমরা নিয়েছি, যেটা ডেল্টা প্ল্যান 2100, অর্থাৎ 2100 ডেল্টা প্ল্যান করেছি। যে লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে যে আমরা দারিদ্র্যমুক্ত করে দিচ্ছি, উন্নত সমৃদ্ধ করে দিচ্ছি, এটা যেন স্থায়ী হয়, এটা যেন এগিয়ে যায়। জাতিসংঘ ঘোষণা দিয়েছে 2030 সাল পর্যন্ত স্থায়ী উন্নয়ন। বাংলাদেশ ইতিমধ্যেই সেই উন্নয়নের সকল কর্মসূচি আমাদের সপ্তম পঞ্চবার্ষিকীতে গ্রহণ করে তা আমরা বাস্তবায়ন করেছি। আমাদের প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2020, পরবর্তীতে সেটা বাস্তবায়ন করে যাচ্ছি। 2021 থেকে 2041 সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই উন্নয়নের যে গতিটা অব্যাহত থেকে এর সুফলটা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছায়, সেটাই আমরা করতে চাই। একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও না খেয়ে থাকবে না, একটি ছেলে মেয়েও যারা বেকার
সে বেকারত্বের অভিশাপে তা থাকবে না। তাদের সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শুধু একটা চাকরির পিছনে ঘুরবে না, আমরা ট্রেনিং দিয়ে দেব যে একজন বেকার ছেলে শুধু নিজেই কাজ করবে না, সে আরো 10টা ছেলেকে চাকরি দিতে পারবে। সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিতে চাই। আজকে সকলের হাতে মোবাইল ফোন, সারা বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস। আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি 5275টা, 8500 পোস্ট অফিস আজকে ডিজিটাল হচ্ছে। ঘরে বসে শিক্ষা গ্রহণ করে ট্রেনিং নিয়ে বিদেশে চাকরি করে অর্থ উপার্জন করতে পারবে। জেলা উপজেলা ইউনিয়নে বসেও এই অর্থ উপার্জন করবার সক্ষমতা যাতে আমাদের যুবকরা পায় সেই ব্যবস্থা আমরা করেছি। এটা ছেলে মেয়ে সকলেই পাচ্ছে। আমরা লার্নিং অ্যান্ড আর্নিং, অর্থাৎ শিক্ষা গ্রহণ করো, অর্থ উপার্জন করো, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এভাবে বহুমুখী পরিকল্পনা করে আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি, যেন প্রত্যেকটা মানুষ নিজে কিছু কাজ করে উপার্জন করতে পারে। কর্মসংস্থা ব্যাংক থেকে 2 লক্ষ টাকা বিনা জামানতে নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, সেই সুযোগ করে দিয়েছি। 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, যেখানে বিনিয়োগ হবে আর বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান হবে। পাশাপাশি সেই বিনিয়োগও যাতে আমাদের দেশের মানুষ করতে পারে, সেই সুযোগ আমরা করে দিচ্ছি। মাত্র 4% সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে মশলা উৎপাদন করতে পারবে। গরু মানে গৃহপালিত করো, গরু, ছাগল বা হাঁস, মুরগি বা যা কিছু তা লালন পালন করতে পারবে। একটি বাড়ি একটি খামার প্রকল্প দিয়েছি, তাতে প্রত্যেকটা পরিবার নিজেরা কাজ করে আরো অনেক মানুষের কর্মসংস্থান ব্যবস্থা যেমন করবে, তাদের সঞ্চয় হবে। পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি, যারা বিদেশে যাবে ঘর বাড়ি বিক্রি করতে হবে না, বন্ধক রাখতে হবে না, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে পারবে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা কাজই হচ্ছে মানুষের জন্য কল্যাণমুখী, আর সেই সাথে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। আমরা বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, যেন আমাদের শিক্ষাটা বহুমুখী হয় এবং ব্যাপকভাবে কর্মসংস্থান হয় এবং একটা শিক্ষিত জাতি পারে একটি দেশকে দরিদ্রমুক্ত করতে। সেই জন্য শিক্ষাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি। সেই সাথে আমরা কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, স্বল্পকালীন ট্রেনিং, বহুমুখী ট্রেনিং করে দিচ্ছি। কেন? একটাই লক্ষ্য, বাংলাদেশ আর দরিদ্র থাকবে না, বাংলাদেশ আর গরিব থাকবে না, বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না। আজকে নিজস্ব অর্থায়নে আমরা বাজেট প্রায় 7 গুণ আমরা বাজেট বৃদ্ধি করে দিয়েছি। প্রত্যেকটা এলাকায় আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি গ্রামে মানুষ শহরের সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ আমার গ্রাম আমার শহর হিসেবে গড়ে উঠবে। সেইভাবে যাতে আমরা পরিকল্পনা নিয়েছি, যার জন্য ব্যাপক হারে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। আমাদের লক্ষ্য এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, যে বাংলাদেশ হবে সোনার বাংলা। যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটাই হচ্ছে জাতির পিতার কাছে আমাদের প্রতিজ্ঞা। আজকে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে। সেই আদর্শ বুকে নিয়েই আমরা রাজনীতি করি। আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই যে আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই। আমার একটাই লক্ষ্য, যে স্বপ্নটা জাতির পিতা দেখেছিলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দেওয়া, সেই লক্ষ্যটা অর্জন করাই আমার একমাত্র লক্ষ্য। আজকে 2018 সালের নির্বাচন, 30 ডিসেম্বর নির্বাচন, আমি প্রথমে জাতির পিতার মাজার জিয়ারত করে প্রথম নির্বাচনী সভা আজকে এই কোটালী পাড়ার মাটি থেকে শুরু করলাম। কারণ আপনারাই আমাকে আশ্রয় দিয়েছেন। আজকে আমি জানি অন্য প্রার্থী যারা তারা তাদের এলাকায় যায়, কাজ করে, সময় পায়।
আমি সে সময় দিতে পারি না, কারণ আমার 300টা এলাকা আমাকে দেখতে হয়, আমাকে সমগ্র বাংলাদেশের কাজ করতে হয় এবং উন্নয়নের জন্য কাজ করতে হয়। সেই দায়িত্বটা আপনারা নিয়েছেন। আজকে বাবা হারা, ভাই হারা, আজকে পিতা মাতা ভাই হারা আমি, আপনারা দায়িত্ব নিয়েছেন এবং প্রতিবার নির্বাচনে সেই দায়িত্ব আপনারা পালন করেন, আপনারাই ভোট দেন, আপনারাই নির্বাচিত করেন। আর আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি বাংলাদেশের সরকার প্রধান হয়ে দেশের সেবা করার সুযোগ পাই। আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই দায়িত্ব আপনারা পালন করছেন। এখনো আমি আপনাদের কাছে সেই দায়িত্ব দিয়ে যাচ্ছি যে আমার আপনজন বলতে ওই একটা ছোট বোন আছে, আর আছেন আপনারাই আজকে আমার আপনজন হয়ে আপনারা এই কোটালীপাড়া টুঙ্গিপাড়ায় গ্রামে গ্রামে মানুষের কাছে যে আমাকে নৌকা মার্কায় আমি ভোট চাই, সেই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আর একটিবার দেশ সেবার সুযোগ করে দেবেন। আমি আপনাদের কাছে সেটাই চাচ্ছি। আর এই কোটালীপাড়ার এই সবার মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশের জনগণের কাছে সেই আবেদন জানাই, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি। বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সেই চেতনা নিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে যারা ওই মুক্তিযুদ্ধ বিরোধী, যুদ্ধাপরাধী দায়ে যাদের সাজা হয়েছে, তাদের দোষরকে নির্বাচনে প্রার্থী করেছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা শত্রু, ওই যুদ্ধাপরাধী, গণহত্যা পরিচালনাকারী, অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাসকারী, তাদেরকে নিয়ে যারা আজকে নির্বাচনের মাঠে নেমেছে, তাদেরকে উপযুক্ত জবাব আপনাদের দিতে হবে নৌকা মার্কায় ভোট দিয়ে। তাই কোটালীপাড়ার মাধ্যমে আমি সমগ্র দেশবাসীকে এই আহ্বান জানাবো যে আমরা আজকে যেখানে 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব, সেই সময় যেন ওই যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, খুনি, রাজাকার এবং যারা অগ্নিসন্ত্রাসকারী, তারা যেন ক্ষমতায় আসতে না পারে, তাহলে তারা দেশকে ধ্বংস করে দেবে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেবে। আবার এদেশ ক্ষুধার্ত হবে, অশিক্ষিত হবে, মানুষের ভাগ্য বিপর্যয় ঘটবে। মানুষের ভাগ্য নিয়ে যেন আর তারা ছিনিমিনি খেলতে না পারে, সেই জন্যই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান আমি জানাচ্ছি। যেহেতু দাঁড়ান প্রথম নির্বাচনী সভা, কাজে এই সভা থেকেই আমি সমগ্র দেশবাসীর কাছে এই আবেদন জানাই যে আমি নৌকা মার্কায় ভোট চাই, জনগণের সেবা করতে চাই, বাংলাদেশকে মুক্তিযুদ্ধ চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। জাতির পিতার স্বপ্ন আমি পূরণ করতে চাই। কাজে আমি সকলের সাহায্য চাই, দোয়া চাই। আমরা নৌকা মার্কায় যাকে যেখানে প্রার্থী করেছি তাদের সবাইকে ভোট দেওয়ার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে নৌকায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন, বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আজকে বাস্তব। আজকে বাংলাদেশ খাদ্যে সম্পূর্ণ, আজকে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ যেন বন্ধ করতে না পারে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। বাংলাদেশ যেন বিশ্বসভায় বাঙালি জাতি মাথা উঁচু করে চলতে পারে। আমি সেই চাই যে মা বোনদের এটুকু বলবো যে আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কাজ আমি করে দিয়েছি, আজকে শিক্ষা, দীক্ষা, কর্মসংস্থান সব দিক থেকে সুযোগ পেয়েছেন। নৌকায় ভোট দিয়ে কেউ কখনো বঞ্চিত হয় না। নৌকায় ভোট দিলে সকলে সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়। আর আমার এই কথাটা
সকলের কাছে আপনারা পৌঁছে দেবেন এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আবার দেখা হবে। আমি শুধু বিদায়ের আগে এটুকু বলে যাই, নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।